হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা WBHE টেস্ট পেপারের 5 নম্বর স্কুল তার ফিজিক্যাল সায়েন্সের সলিউশন করব। তাহলে দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি আছে না, দেওয়া আছে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে যে রশ্মির বিকিরণ করে সেটি হলো কি? উত্তপ্ত ভূপৃষ্ঠ কি রশ্মি বিকিরণ করে? তাহলে এটার অ্যান্সার হবে অবলোহিত রশ্মি। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কি হবে? প্রতি একক আয়তনে না আমরা কি জানি, পিভি সমান হয় NRT। তার মানে মোল সংখ্যা মানে এন বের করতে বলেছে, এন সমান কি লিখতে পারি না, PV/RT। এবার যেহেতু আমাদের বলেছে যে একক আয়তনে, তাহলে কি হবে? তখন আমরা লিখতে পারি যে ভিটাকে যদি 1 করি তাহলে পি সমান কি লেখা হবে, R/P/RT। ভিটা 1 করলে P/RT। তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি, P/RT। তাহলে একক আয়তনে মোল সংখ্যা কত হবে? P/RT। এরপরে বলেছে 2 মোল Na কে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে উত্তপ্ত হাইড্রোজেন গ্যাসের STP তে আয়তন। আচ্ছা দেখো তো বিক্রিয়াটা কি হয় না, 2Na প্লাস কি লেখা হয়, 2H2O থেকে কি উৎপন্ন হয়, 2NaOH প্লাস আমাদের হাইড্রোজেন গ্যাস। তাহলে এই বিক্রিয়াটা থেকে বুঝতে পারছো যে 2 মোল Na, দেখো 2 মোল Na একে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালাম, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের STP তে আয়তন কত। দেখো তো হাইড্রোজেনের আগে কোনো সংখ্যা নেই, মানে কত আয়তন উৎপন্ন হয়েছে, 1 মোল হয়েছে। তাহলে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। আমরা তো জানি এটা STP-তে। তাহলে এটার অ্যান্সার হবে 22.4 লিটার। এরপরে বলেছে যে নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কঠিন পদার্থের প্রসারণ কোনটির উপর নির্ভর করে না। দেখো, কঠিন পদার্থের প্রসারণ কিন্তু পদার্থের আপেক্ষিক গুরুত্ব এটার উপর কিন্তু নির্ভর করে না। আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাঁচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মির আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমাদের বিচ্যুতি কোণ কত হবে, 0 ডিগ্রি। ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের আকৃতি কিরকম হয়, না হয় উল্টানো গঠিত হয় এবং সদ হয়, মানে কি সদ অবশিষ্ট। একটি পরিবাহী রোধ আর সময় যদি স্থির রাখে তাহলে উৎপন্ন তাপ কি হয়, H সমান আমরা কি জানি, I²RT। এবার কি কি স্থির থাকবে, রোধ আর সময়, তার মানে এরা কনস্ট্যান্ট। এবং প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করি তাহলে কি হবে বলতো, 2² RT, মানে হচ্ছে 4 গুণ হয়ে যাচ্ছে আগেরটার থেকে। তাহলে আমরা এখানে কি লিখবো না, 4 গুণ। লেঞ্জের সূত্র থেকে কি জানতে পারি বলো, লেঞ্জের সূত্র থেকে কি জানা যায় না, আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায়। এরপর বলেছে YAX থেকে একটি বিটা ও একটি আলফা নির্গত হলে মৌলের ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক। আচ্ছা লিখো আগে। তাহলে Y আছে, A আছে, X আছে। তাহলে প্রথমে যদি একটা বিটা অঘটন ঘটে বা বিঘটন ঘটে তাহলে কি হবে, প্রথমে বলছে একটা বিটা নির্গত হলে আমরা জানি যে পরমাণু ক্রমাঙ্ক কি হয়, 1 বেড়ে যায়, কিন্তু ভর সংখ্যা কি থাকে, অপরিবর্তিত থাকে। তাহলে উপরেরটার কোনো চেঞ্জ হলো না, শুধুমাত্র নিচেরটা চেঞ্জ হলো। এরপরে কি হলো, আলফা কোণা যদি একটা বেড়ায় তাহলে আমরা কি জানি, নিচেরটা 2 কমে, মানে Y+1 - 2 A, এবং ভর সংখ্যা কিন্তু 4 কমে, X-4। তাহলে নিচেরটা কত হচ্ছে, তাহলে এখান থেকে কত লিখতে পারি, সমান লিখতে পারি X-4/A, আর নিচেরটা লিখতে পারি Y-1। তাহলে এখানে দেখো কোনটা হবে, Y-1, X-4, কোনটা আছে দেখো, X-4, Y-, তাহলে না, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। যে মৌলের পারমাণবিক সংখ্যার মান 2, 10, 18, 36। দেখো 2 মানে কি, শান্তিতে আছে। 10টা যদি থাকে তাহলে সেটা 2, 8, মানে অক্টেট পূর্ণ হচ্ছে। 18-র ক্ষেত্রে দেখো 2, 8, 8, মানে কি সর্ববহিস্থ কক্ষটা পূর্ণ আছে, মানে কি তারা অবশ্যই 0 শ্রেণী বা 18 নম্বর শ্রেণী নোবেল গ্যাস। কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য, বলো কোন যৌগের ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য, না অ্যামোনিয়া। এরপর বলেছে কপার বিশোধনে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়, অ্যানোড রূপে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপার। এবার বলেছে যে চকচকের উপর বাসন কালো হয়ে যেতে দেখেছি, কিসের জন্য, H2S এর জন্য। থার্মিক পদ্ধতিতে বিজারক হিসেবে কি ব্যবহার করা হয়, এফি, সরি এটা এফি নয়, এটা হবে থার্মিক পদ্ধতি হলে তো অ্যালুমিনিয়াম হবে। তাহলে এটা হবে অ্যালুমিনিয়াম। এরপরে হচ্ছে এলপিজি সিলিন্ডারে রক্ষিত গ্যাসটি বিশেষ গন্ধযুক্ত হয় কিসের জন্য, না মিথাইল ম্যারকাপটানের জন্য।
এরপর চলে আসো বিভাক্ষ। বিভাক্ষয়ের ওজোন গ্যাস হচ্ছে সর্বাধিক সঞ্চয় কোন স্তরে দেখতে পাওয়া যায়? ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। জ্বালানির তাপন মূল্যের একক কি হবে? জুল পার কেজি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা আগেও করেছি আমরা, কি হবে? ভূতাপীয় শক্তি। ভূতাপীয় ভূতাপীয় শক্তি। পিভি এর একক কি হবে? না এসআইতে যদি বলে তাহলে বলবে জুল, এবং সিজিএস এ যদি বলে তাহলে আর্ক, মানে কার্যের সাথে সমান, কার্যের যা একক হয় তাই আর্ক। ক্যালভিন স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 273 কেলভিন। সেলসিয়াসে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 273 বিয়োগ করতে হবে। তাহলে 273 ক্যালভিন থেকে 273 ক্যালভিন বিয়োগ করলে কত ডিগ্রি সেন্টিগ্রেড পাবো? না 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপ পরিবহন, তড়িৎ পরিবহনের একটি সাদৃশ্য দেখে নেবে বইতে, পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটাও দেখে নেবে তাপের এই চ্যাপ্টারে পেয়ে যাবে তোমাদের বইতে। তাপের ঘটনা সমূহ যে চ্যাপ্টারটা আছে সেখানে পেয়ে যাবে। এরপরে মায়োপিয়া হ্রস্ব দৃষ্টি দূর করতে কি ব্যবহার করব? না হ্রস্ব দৃষ্টি বললে আমরা সর্বদা অবতল লেন্স। নেক্সট বলেছে জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কি ধরনের লেন্সের মতো আচরণ করে? এটাও হবে কিন্তু অবতল। 2 ওহম, 3 ওহম, 4 ওহম একটি সমবায় যুক্ত আছে, প্রতিটির মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রা, তাহলে প্রবাহ মাত্রা কনস্ট্যান্ট কোন এতে থাকে, কোন সমবায়তে থাকে? তাহলে শ্রেণীতে কে কনস্ট্যান্ট থাকে? শ্রেণীতে মনে রাখবে আই কনস্ট্যান্ট, মানে প্রবাহ মাত্রা কনস্ট্যান্ট। আর সমান্তরালে কে কনস্ট্যান্ট থাকবে? সমান্তরালে ভোল্টেজ মানে ভিটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি বলতে চাইছে? ইনডিরেক্টলি আমাকে বলছে এরা তিনজন কি সমবায় আছে? শ্রেণী সমবায় আছে। তাহলে একই মাত্রার প্রবাহ মাত্রা যাচ্ছে মানে সিম্পলি যোগ করে দাও। তুল্য রোধ কত হয়? R1 প্লাস R2 প্লাস R3, মানে 4 3 7 2 9। তাহলে এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। সমদৈর্ঘ্য বিশিষ্ট মোটা আর সরু তামার মধ্যে কার রোধ বেশি? তো ফর্মুলাটা লিখে নাও, আর সমান হয় রো ইন্টু এল বাই। তার মানে দেখতে পাচ্ছ যে রোধের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্ত সম্পর্ক। তাহলে যে তার মোটা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, যে তার সরু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম। তাহলে সরু তারের কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তাই রোধ বেশি। তাহলে কার রোধ বেশি হবে? না সরু তামার তারের রোধ বেশি। পুরাতন কাঠের বয়স নির্ণয়, এটা আগেও করেছি, আবারও প্রশ্নটা রিপিট হয়েছে। পুরাতন জিনিসের বয়স নির্ণয় করতে গেলে কার্বনের কোন আইসোটোপ? না C40, এটা মনে রাখবে। তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কোনটির নির্গমনে কিছু চেঞ্জ হবে না? দেখো আলফা নির্গত হলে পারমাণবিক ক্রমাঙ্ক 2 কমে আর ভর সংখ্যা 4 কমে। বিটা বেরালে কি পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়ে, ভর সংখ্যা অপরিবর্তিত। আর গামা যদি নির্গত হয় কোনো পরিবর্তন হবে, তাহলে অ্যান্সার কি হবে? গামা রশ্মি। হয়ে গেল। এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো আছে। তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল কি হবে? তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল আমাদের হবে অ্যাস্টাটিন, এটি 4 নম্বর। ইনভারের উপাদান কি হবে? ইনভার আমাদের লোহা, 1 নম্বর। আর এখানে বলেছে ক্যালামাইন কারা করি? অবশ্যই জিঙ্কেরা করি, 2 নম্বর। তাহলে আমাদের বাকি রইল 3 নম্বর যেটা আছে, সেটা হলো নিকটেনজের মৌল। একটি আয়নীয় যৌগের বলেছে সংকেত লেখো যার ক্যাটায়ন অ্যানায়ন দুটির ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। লিথিয়াম হাইড্রেট। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? অবশ্যই কি হবে? আমাদের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম গলিত অ্যালুমিনিয়ামের সঙ্গে এটা করেছি অনেকবার। অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিতে পুরোটা বললেই হয়ে যাবে, সে ক্রায়োলাইট এসেই থাকে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বলেছে উৎপন্ন হচ্ছে 11.2 লিটার গ্যাস, এবং একই চাপ ও উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের। তাহলে দেখো তো জলের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা কিরকম লেখা হয়? দেখো H2O সমান আমরা কি লিখি? H2O সমান আমরা লিখে থাকি H প্লাস প্লাস OH মাইনাস, এটাই তো জলের তড়িৎ বিশ্লেষণ। এবার ক্যাথোড বিক্রিয়াটা কিরকম হয়? না ক্যাথোড বিক্রিয়াটা এরকম লেখা হয় যে আমাদের 4H প্লাস প্লাস 4E দিয়ে করে কি হয়? ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস। ক্যাথোডে কি হয়? হাইড্রোজেন গ্যাস বিজারণ ঘটে। অ্যানোডের ক্ষেত্রে কি হয়? অ্যানোডের ক্ষেত্রে হয়
4OH মাইনাস, সেখান থেকে 4টা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, সে কি করে, জল উৎপন্ন করে এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এখান থেকে দেখো, তার মানে আয়তনের যে রেশিওটা কিরকম হবে দেখো, এখানে 2 আয়তন হাইড্রোজেন ক্যাথোডে আর অ্যানোডে হচ্ছে কিন্তু 1 আয়তন অক্সিজেন। তাহলে এদের আয়তনের যে রেশিওটা কার, হাইড্রোজেন আর অক্সিজেনের যে আয়তনের রেশিওটা সেটা কত না 2:1। এবার বলেছে যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার, তার মানে 2 এর মান কত বলতে চাইছে এরা, 11.2 লিটার। তাহলে 1-এর মান কত হবে, আমার তো 1-এর মান দরকার, অক্সিজেনের মান দরকার, অ্যানোডে দরকার। তাহলে 2-এর মান যদি 11.2 হয়, 1-এর মান কত হবে, 11.2/2, তার মানে কত হবে 5.6। তাহলে 2-এর ভ্যালু যদি 11.2 হয়, তাহলে 1-এর ভ্যালু কত, 5.6 লিটার। তাহলে 5.6 লিটার হবে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার লিখবে 5.6। লাইকার অ্যামোনিয়া বহুবার করেছি, পড়বে ভালো করে, ইম্পর্টেন্ট প্রশ্ন লাইকার অ্যামোনিয়া। সোডিয়াম নাইট্রোক্সাইড যদি বলে কোন বর্ণ হবে, দেখেই বেগুনি করবে, সোডিয়াম নাইট্রোক্সাইড দেখলেই বেগুনি। ওলিয়ামের সংকেত করা হয়েছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, মনে করো H2S2O7। এবার এটার সাথে জল দিলেই তো সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। আবার 100% ওলিয়ামকে সালফান বলে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে যদি জলের বিক্রিয়া হয়, তাহলে ক্যালসিয়াম কার্বাইড বললেই অ্যাসিটিলিন। আর ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় পড়েছিলাম আমরা কি, ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের দূষণ নাইট্রোলিন হয় আবার সেখানে, সেটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এটা অ্যাসিটিলিন হবে। টেফলনের মনোমার কি হবে, টেট্রা ফ্লুরো ইথিলিন, টেট্রাফ্লুরোইথিলিন। এবার ডিনেচার্ড স্পিরিট, এখানে ম্যাক্সিমামটা কি থাকে, ইথাইল অ্যালকোহল CtH5OH। এবার বলো তো এর কার্যকরী মূলক কোনটা, এই OH গ্রুপটা, তাহলে কার্যকরী মূলক যখন বলবে তখন বলবে OH। তাহলে বিশ্ব উষ্ণায়ন পড়ে নেবে বইতে, পরিবেশের ভাবনা চ্যাপ্টার দেখবে। এবার চলে আসো 3.2-এর যে ম্যাথটা আছে, 0°C উষ্ণতায় রক্ষিত নির্দিষ্ট ভরের একটি গ্যাসের চাপ দ্বিগুণ, আয়তন অর্ধেক করা হলো। তাহলে দেখো কত আছে না, আমাদের 3.2 3.2। কি কি দেওয়া আছে না, এটা ফর্মুলাটা যাবে P1V1/T1 সমান যাবে P2V2/T2, এই ফর্মুলায় যাবে। তাহলে দেখো প্রথমে যে চাপ ছিল পি ছিল ধরছি, আয়তন ভি ছিল, আর উষ্ণতা 0°C-কে মানে কি লিখতে পারি, 0 + 273 করে দাও, মানে হয়ে যাচ্ছে 273 ক্যালভিন। তাহলে PV/273 সমান P2 কত, চাপ দ্বিগুণ 2P, আয়তন অর্ধেক, তাহলে অর্ধেক যে দুইটা সেটা নিচে আসবে, আর উষ্ণতা কত আমাকে জিজ্ঞেস করেছে, T2 কত হবে, অন্তিম উষ্ণতা কত হবে। তাহলে বোথ সাইড দেখো P ক্যান্সেল, 2 ক্যান্সেল, ভি ক্যান্সেল, তাহলে আমি বলতে পারি T2 সমান কত হবে, 273 ক্যালভিন। তাহলে অন্তিম উষ্ণতা কত হবে, 273 ক্যালভিন। অন্তিম উষ্ণতা কত হবে, 273 কে। এর সাথে আরেকটা অঙ্ক আছে কি, 27°C উষ্ণতায় 700 mmHg চাপে 56 গ্রাম নাইট্রোজেন আর 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত কত। ঠিক আছে, বের করা যাক। দেখো কিভাবে হবে না, প্রথমে আমি ধরছি নাইট্রোজেনের ক্ষেত্রে বার করছি, তারপরে আমি বের করবো CO2 জন্য। ওকে, তাহলে এই দিকেরটা আমার নাইট্রোজেনের জন্য। তাহলে নাইট্রোজেনের জন্য দেখো টি সমান দেওয়া আছে 27°C, মানে কত হবে 27 + 273, মানে আমার 300 ক্যালভিন। চাপ কত দেওয়া আছে দেখো, পি সমান দেওয়া আছে 700 mmHg। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে গেলে 760 দিয়ে ভাগ, আগের দিন করেছি এরকম অঙ্ক, তাহলে অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে গেল। এটা সমান কত আসবে, থাক যা আসবে ভাগ করার দরকার, মোল সংখ্যা বের করে নাও। এন মানে কি লেখা হয় বলো তো, গৃহীত ওজন বাই আণবিক ভর। তাহলে এখানে কতটা আমার ছিল, নাইট্রোজেন ছিল দেখো,
এখানে প্রশ্নে বলেছে যে 56 গ্রাম নাইট্রোজেন, আর এমনিতে এন এর হয় কত দেওয়া আছে দেখো 14, তাহলে আণবিক ভরটা বের করব। তাহলে এখানে উপরেরটা কত, গৃহীত ওজন 56 গ্রাম, সিম্পল। এবার নাইট্রোজেনের আণবিক ভর কত হবে, এন টুর আণবিক ভর কত হবে, আর 14 × 2, তাই তো 28 গ্রাম। তাহলে এখানে এম এর ভ্যালুটা কত বসালাম, 28 গ্রাম, মানে মোল কত পেলাম, 2 মোল। হয়ে গেল আমার নাইট্রোজেনের কাজ কমপ্লিট। এবার CO2 তে চলে আসি। CO2-র ক্ষেত্রেও কি টেম্পারেচার সেম, 300 কেলভিন, চাপও হচ্ছে সেম আছে, 700/760 অ্যাটমসফিয়ার। মোল সংখ্যা কত হবে, দেখো মোল সংখ্যা কত গ্রাম গৃহীত ওজন বলেছে, ডাব্লুর জায়গায় কত বলে দেওয়া আছে, দেখো ডাব্লুর জায়গায় বলে দেওয়া আছে 44 গ্রাম হচ্ছে তার গৃহীত ওজন, আর আমার আণবিক ওজন CO2 বের করতে হবে। তাহলে এন এর জায়গায় কত লিখলাম, গৃহীত ওজন ডাব্লু বাই আণবিক, তাহলে ডাব্লুর মান 44 দেওয়া আছে, 44 গ্রাম। আর CO2-র ক্ষেত্রে ক্যালকুলেশন করো, CO2-র ক্ষেত্রে কি হবে, কার্বনের কত 12 প্লাস অক্সিজেনের কত 16 × 2 32, তাহলে 12 প্লাস 32 কত হবে না 44 গ্রাম হবে। তাহলে নিচেরটাও কত 44, তাহলে অ্যান্সার কত আসছে এখানে 1 মোল। এবার আমাকে রেশিও চেয়েছে, দুজনের আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে প্রথমে ছিল ভি নাইট্রোজেন, আয়তন করতে হবে VCO2, কত হবে, দুজনের ক্ষেত্রে একই সূত্র, পিভি সমান কোন ফর্মুলা, NRT। আর এর ক্ষেত্রে কি হবে, এখানে আমি বলে দিচ্ছি VN2, আর এখান থেকে বলে দিচ্ছি VCO2 সমান এন ড্যাশ, এর মোল সংখ্যা আলাদা আছে 8টি, বাকি 8টি এগুলো সব সেম থাকছে। তাহলে এদের যদি রেশিও নিই কি হবে বলতো, VN2/VCO2 সমান কি হবে, তাহলে দুজনের যদি রেশিও করি, ভালো করে দেখো এই যে দু সাইডে যদি অনুপাত করি, তাহলে পিপি ক্যান্সেল হচ্ছে তো, আর কি ক্যান্সেল হচ্ছে দেখো 8টি 8টি ক্যান্সেল। তাহলে এদের যখন রেশিও করবো কি পাবো, রেশিও করলে পাবো N/N ড্যাশ পড়ে থাকবে শুধু। আর এন এর মান কত পেয়েছি দেখো, এন এর মান পেয়েছি, দেখো CO2-টাকে আমি বলছি এন ড্যাশ, সাপোজ এটাকে এন ড্যাশ বলছি, তাহলে এন পেয়েছি 2, প্রথম জনের মোল সংখ্যা পেয়েছিলাম 2 নাইট্রোজেনের, আর CO2-র পেয়েছিলাম 1, তাহলে বলো তো এদের রেশিও কত হবে, 2:1। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, অধিকৃত আয়তনের অনুপাত। অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তু অপেক্ষা বড় অসৎবিম্ব আলো চ্যাপ্টারে পেয়ে যাবে। উপাক্ষ রশ্মির ক্ষেত্রে F=R/2 প্রমাণ করে নেবে। ফিউজ তারের বৈশিষ্ট্য চলতড়িৎ চ্যাপ্টার দেখে নেবে। ইলেকট্রন গঠন আয়নীয় সমযোজী বন্ধনে পেয়ে যাবে। তরল হাইড্রোজেন আয়নীয় সমযোজী বন্ধন চ্যাপ্টার বইতে পেয়ে যাবে। এ মৌলটি পর্যায় সারণীর 3য় শ্রেণীতে অবস্থান করছে। বি মৌলটির পরমাণু ক্রমাঙ্ক 17 মানে কি 2, 8, 7। দ্বিতীয় শ্রেণী মানে কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, পর্যায় সারণী মনে করো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর আগের দিন বলেছিলাম যদি সর্ববহিঃস্থ কক্ষে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকে তাহলে তারা ধাতু হয়, আর যাদের 3-এর বেশি থাকবে তারা কি হবে, 7 আছে সর্ববহিঃস্থ কক্ষে মানে অধাতু হবে। এটা ধাতু আর একটা অধাতু, পরস্পর কি বন্ধন তৈরি করবে, অবশ্যই তড়িৎযোজী বন্ধন তৈরি করবে। তাহলে লিখে নেবে তড়িৎযোজী বন্ধন। এই যে চলে এসছে আবার নাইট্রোলিন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আমরা অনেকবার করছি যে কপারের সবুজ রং। যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে সেইগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে। অ্যাসিডিক খাদ্য বা ফল অ্যালুমিনিয়াম পাত্রে রাখা উচিত না, ওই যে অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি রাখা উচিত নয় কেন, একটা বিষাক্ত লবণ তৈরি হয় যা শরীরের ক্ষতি করে, ওইটাও ভালো প্রশ্ন দেখবে। তারপরে আছে গাঢ় H2SO4-এর উপস্থিতিতে ইথানলের নিরোধন বিক্রিয়া, আগের দিন যেগুলো করা হচ্ছিল। প্রোপানলের গঠনগত সমবায়, জৈব রসায়ন চ্যাপ্টারে পেয়ে যাবে, এগুলো ইজিলি পাবে। দেখো চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা আগের দিনও করেছি স্কুলে, বারবার রিপিট হচ্ছে, ভালো। পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ এর চেয়ে কম উষ্ণতা সৃষ্টি আর সম্ভব না, -273-এর চেয়ে কম উষ্ণতা আর এই প্রকৃতিতে সম্ভব না, তো এটা লিখতে হবে একটু। তারপর দেখো কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে তুমি 112 গ্রাম ধাতব অক্সাইড উৎপন্ন হচ্ছে। দেখো ধাতব কার্বনেট মানে কি, আমি বলছি কত দাগ এটা, 4.2। কি রিয়াকশনটা হয় বলতো ধাতব কার্বনেট মানে, দেখো ধাতব কার্বনেটের যে রিয়াকশনটা আমরা কি লিখতে পারি, যে CaCO3
সেখান থেকে কি উৎপন্ন হয়, সিএও প্লাস হচ্ছে কিন্তু সিও2। তুমি যদি দেখো এর আণবিক ভর কত আসবে, না 44 গ্রাম আসবে। এটার হিসাব করো, ক্যালসিয়ামের 40 আর অক্সিজেনের 16, কত হবে 56 গ্রাম এর আণবিক ভর আসবে। এটার হিসাব করো 40, আর এখান থেকে তুমি পাবে 40 12 মানে CaCO3 সর্বদা মনে রাখবে 100 গ্রাম আণবিক ভর। তাহলে প্রত্যেকের আণবিক ভর কিন্তু আমি লিখে দিলাম। তার মানে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, না 100 গ্রাম যে ধাতব বলতে পারি ক্যালসিয়াম কার্বনেট বা ধাতব কার্বনের যে যৌগ CaC থেকে কতটা আমরা CO2 পাচ্ছি, না 44 গ্রাম। তাহলে 1 গ্রাম CaCO3 থেকে কতটা পাবো, না 44/100। আর আমার দরকার, এখানে প্রশ্নে কত বলেছে, 200 গ্রাম বলেছে CaCO3 ধাতব কার্বনেট যৌগ, তাহলে 200 গ্রাম থেকে কত পাবে, না 44/100 ইন্টু 200 গ্রাম। মানে দেখো 100 × 2 মানে কত, 88 গ্রাম। 44 গ্রাম CO2 মানে কি 1 মোল বোঝায়, তাহলে 88 গ্রাম মানে কি বোঝাবে, 2 × 44 মানে 2 মোল CO2 উৎপন্ন হবে। তাহলে এখানে বলেছে প্রশ্নটা যে 200 গ্রামকে যদি উত্তপ্ত করি তাহলে বলেছে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন, অবশ্যই 2 মোল। এবার বলেছে বিক্রিয়াটিতে ভরের কত শতাংশ হ্রাস ঘটছে। দেখো যে CO2টা উৎপন্ন হবে 88 গ্রাম, সে কোথায়, বায়ুতে মিশে যাবে, মানে 88 গ্রাম লস হবে কততে, দেখো 88 গ্রাম CO2 লস হবে কত গ্রামে, না 200 গ্রাম CaCO3 পোড়ালে। তাহলে 100তে কত দিলেই তো শতকরা ভরের ঘাটতি পেয়ে যাবে, তাহলে 100 × 200, 2 × 44 88, মানে 44% কি হবে, ঘাটতি ঘটবে, ঘাটতি বলে লিখে দিলাম। তাহলে ভরের লস হবে কত, 44%। হয়ে গেল। এরপরে বলেছে যে H2SO4 এর সঙ্গে Zn এর যে বিক্রিয়া 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কতটা Zn প্রয়োজন, কিভাবে করবে, দেখো Zn আর H2SO4 এর বিক্রিয়াটা আগে লিখে নাও। না Zn প্লাস H2SO4 কি লেখা হয়, না ZnSO4 সমান চিহ্ন দিয়ে দাও, ZnSO4 প্লাস হচ্ছে H2 এরকম লেখা হয়। তাহলে এখানে Zn এর ভ্যালু কত, 65.5, আর হচ্ছে হাইড্রোজেন কত হবে 2। তার মানে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কতটা আমার Zn লাগছে, 65.5 গ্রাম Zn। তাহলে আমার এখানে 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কতটা Zn লাগবে, না 65.5/2 ইন্টু 10, মানে অ্যান্সার কত হবে, 327.5 গ্রাম Zn। এবার বলেছে 80% বিশুদ্ধতা। তাহলে ধরো 10 গ্রাম H2 প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার x গ্রাম নমুনা জিঙ্ক প্রয়োজন। তাহলে x গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্ক কতটা থাকবে, বিশুদ্ধ জিঙ্ক কতটা থাকবে x গ্রামের মধ্যে, না x ইন্টু 80/100 মানে 0.8x। আর এইটারই ভ্যালু কি 10 গ্রামে যতটা থাকে, মানে 0.8x সমান আমি লিখতে পারি কি 327.5 গ্রাম যেটা পেয়েছি। তাহলে x সমান কত হবে, 327.5/0.8 দিলে এটা ভাগ করলে কত পাবে, 409.375 গ্রাম। তাহলে 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কতটা আমার দরকার বিশুদ্ধতার জিঙ্ক, না 409.375 গ্রাম মতো লাগবে। তাহলে অথবা অঙ্কটা হয়ে গেল। তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বহুবার করা হয়েছে, না গামা রিয়েল সমান কি হয়, গামা অ্যাপারেন্ট মানে আপাত প্রসারণ প্লাস হচ্ছে যে পাত্রের যে প্রসারণ সেইটা, এই সম্পর্কটা আছে। এবার বলেছে কে নিজস্ব ধর্ম, অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম, কারণ এটি পাত্রের এই উপাদানের যে প্রসারণটা তার উপর নির্ভর করে না প্রসারণ গুণাঙ্কের উপর। তাহলে সেটা হচ্ছে নিজস্ব ধর্ম। দেখবে এই প্রশ্নটা অনেকবার আসছে। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পড়ে নেবে। আর হচ্ছে মানে বিটাটা কাকে বলে তার সংজ্ঞা, রাশিমালা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এসআই। বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণ, এটা আগের দিন স্কুলে করেছি।
মিউ সমান সাইন আই বাই সাইন আর সেনের সূত্র ধরে। তো আগের দিনে স্কুলটা ভিডিওটা দেখে নিলেই পেয়ে যাবে। চোখের দৃষ্টিজনিত ত্রুটি কি কি? রেখচিত্র সাহায্যে তার প্রতিকার দেখবে। উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত করা যায়, অসৎ, সেটা তো আগের দিন করা হয়েছে, অনেকবার করা হয়েছে এটা। নিয়মিত বাল্যচক্রের ঘূর্ণন কিরকম হবে, অভিমুখ উল্টে দিলে কি হবে, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে কি হবে, ঘূর্ণন বাড়বে। সমমুখী প্রবাহের পরিবর্তে পরিবর্তিত দিলে কি হবে, বন্ধ হয়ে যাবে। তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে ঘূর্ণন বিপরীত হয়ে যাবে, এগুলো। এবার বলেছে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, লিখবে। উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, জুলের যে সূত্রটা আছে সেইখান থেকে পেয়ে যাবে। 5টি বাল্ব 12 ওয়াট 220 ভোল্ট প্রতিদিন 10 ঘন্টা করে, আর একটি জলতলার ইলেকট্রিক পাম্প 1 কিলোওয়াট ঘন্টায় এত ভোল্ট 30 মিনিট করে ব্যবহার করলে ইলেকট্রিক পাম্পের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আর প্রতি ইউনিট 8 টাকা করে সেপ্টেম্বর মাসের বৈদ্যুতিক খরচ। আচ্ছা, এখানে নিউক্লিয় সংযোজন বিভাজনে দুটো পার্থক্য দেখবে। যে শক্তি মুক্ত হয় নিউক্লিয় সংযোজনে তার উৎস কি? একটি মৌলের পরমাণু থেকে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি ইলেকট্রন। মৌলের যোজ্যতা কত হবে? দেখো বাইরের কক্ষে 7টি আছে মানে সে 1টি নিতে চাইবে, যে 8টা করার চেষ্টা করবে, যোজ্যতা কত হবে? 1। এটা হবে কি যোজ্যতা। এটা তো গেল। মৌলটির ভর সংখ্যা বলেছে 37। নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা দেখার আগে আমাকে দেখে নিতে হবে প্রোটন সংখ্যা কত। 2 8 10, আর 10 আর সাথে 17, মানে 17 যদি হয় আর ভর সংখ্যা যদি 37 হয়, তাহলে বলো তো 37 মাইনাস 17, সেটা কি পেয়ে যাবো? নিউট্রন সংখ্যা। সাথে সাথে 0 2 20। মৌলের পর্যায় সারণীর কোন পর্যায় এবং কোন শ্রেণীতে অবস্থিত? দেখো পর্যায় কি হবে, একটা কক্ষ, দুটা কক্ষ, তিনটা কক্ষ, মানে তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়। আর লাস্টে 7টা আছে, এর সাথে 10 যোগ করে শ্রেণী হবে, মানে 17 নম্বর শ্রেণী, মানে সেই হ্যালোজেনের শ্রেণীর কথা বলা হচ্ছে। হয়ে গেল। মৌলের তড়িৎ ঋণাত্মকতা অনেকবার এসছে। ইলেকট্রন জোড়কে সেই নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেইটা আর কি। দীর্ঘ পর্যায়ে 17 মৌলের তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় করবে হ্যালোজেন মৌলেরটা। যে একটি ধর্মের নাম লেখো যেটি পর্যাবৃত নয়, লিখলে। তামার তড়িৎ বিশোধন প্রক্রিয়া, তামার তড়িৎ বিশোধন, কপার বিশোধন ভালো করে পড়বে। আর অ্যালুমিনিয়ামের যেটা আছে সেইটা নিষ্কাশন, এগুলো ইম্পর্টেন্ট। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক ইম্পর্টেন্ট আছে, পড়বে, আগেও করা হয়েছে। আর এটা তো যে পুরো সেটটা কথা হাতে ভেঙে দিয়েছে না, তো এইগুলো আমরা ডেলি করছি, এটা জৈব রসায়ন চ্যাপ্টারে পাবে। তাহলে এখানে এই অঙ্কটা দেখে নাও না। 5টি বাল্ব 12 ওয়াট 220 ভোল্ট প্রতিদিন 10 ঘন্টা করে, একটি জল তোলার ইলেকট্রিক পাম্প কিভাবে বেরোবে? দেখো কি কি দেওয়া আছে না, 4.7 না। পাম্পটার দেখো ক্ষমতা দেওয়া আছে, পাম্পটার কত 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। ভোল্টেজ কত নেয় পাম্প চালাতে গেলে? 220 ভোল্ট। তাহলে পি সমান আমি তো লিখতে পারি ভি আই, আই সমান কি লিখতে পারি? পি বাই ভি। তাহলে সেখান থেকে দেখো 1 কিলোওয়াট ঘন্টা, এটাকে কিলোওয়াট, তো এটাকে ওয়াটে নিয়ে গেলে কি করব? 1000 দিয়ে গুণ করবো, বাই 220। তাহলে ক্ষমতা 1 কিলোওয়াট ঘন্টা, মানে 1 কিলোওয়াট মানে কি লিখতে পারি? 1000 ওয়াট, সেটাই এখানে লিখলাম। সমান কাটাকাটি করলে এটা তুমি পাবে 4.5 অ্যাম্পিয়ার। এরপরে আবার লিখতে পারি যে পি সমান ভি স্কোয়ার বাই আর। আর সমান কি লিখতে পারি? আর সমান লিখতে পারি ভি স্কোয়ার বাই পি। এবার ভি এর মান দেখো 220, আর পি এর মান আমার কত আছে? 1000 ওয়াট। তাহলে এটা একটু কাটাকাটি করবে, একটা দুটো একটা দুটো, তাহলে এখানটা আসছে 484/10, মানে 4.84, ও সরি 48. 48.4 ওহম আসবে। এরপর কি করবে? এবার দেখো কত ওয়াট চলছে না, 5টা বৈদ্যুতিক বাতি কত ওয়াট করে? 12 ওয়াট করে। কত ঘন্টা চলে? 10 ঘন্টা চলে। মোট ওয়াটেজটা দেখো, প্লাস একটি পাম্প 1000 ওয়াট 30 মিনিট, ওটাকে ঘন্টায় করো, 60 দিয়ে ভাগ করলে ওয়াট ঘন্টা পাবে, যেটা পাবে ওয়াট আওয়ার পাবে। তাহলে এটা যদি হিসাব করি কত আসছে, এখান থেকে আসছে 600, আর এটা কাটাকাটি করলে আসছে 500, মানে আসছে এখান থেকে আসছে 1100 ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার আসছে। তাহলে সমান কত কিলোওয়াট ঘন্টা বলতে পারি?
না, 1.1 হাজার দিয়ে ভাগ করে দিবে, তাহলে পেয়ে যাবে কিলোওয়াট ঘন্টা। তাহলে 1.1 কিলোওয়াট ঘন্টা আসছে। এরপর কি করব, সেপ্টেম্বরে খরচ। সেপ্টেম্বর মাস মানে 30 দিন, তাহলে সেপ্টেম্বর খরচ কত আসছে। আমি চালাচ্ছি, কত ইউনিট খরচ হচ্ছে আগে দেখো, 1.1 কিলোওয়াট ঘন্টা করে 30 দিন। সেপ্টেম্বরে 30টা দিন আছে, মানে আমার খরচ হয়ে যাচ্ছে কিন্তু 33 বিওটি ইউনিট। এবার 1 ইউনিটের দাম দেখো বলে দেওয়া আছে 8 টাকা, তাহলে 33 ইউনিটের জন্য কত খরচ হবে। তাহলে এটা হচ্ছে কি লিখবো, সেপ্টেম্বরে ব্যয়িত শক্তি বলতে পারো, ব্যয়িত শক্তি। এবার টাকায় কতটা হিসাবে, খরচ কত, 8 টাকা করে খরচ হচ্ছে 1 ইউনিটে, তাহলে 33 বিওটি ইউনিটে 33 গুণিত 8, মানে সেপ্টেম্বর মাসের যে বিলটা হবে সেটা হবে 264 টাকা। বুঝা গেল, তাহলে সেপ্টেম্বর মাসের যে বিলটা হবে 64। তাহলে এই ছিল আমাদের 5 নম্বর স্কুলের সলিউশন। দেখা হবে কালকে 6 নম্বর স্কুল।